কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সাইফুল আমিন এবং আমার সঙ্গে আরো যুক্ত হবেন নিরাপত্তা বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল। আমি তার জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আগে যেই ঘটনাগুলো আজকে ঘটছে, যে আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে মবের ত্রাসে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং কেউই এই মবের হাত থেকে নিরাপদ নয়, কিন্তু সরকার রহস্যজনকভাবে এই মবের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে আমরা জানার, বোঝার, বিশ্লেষণ করার চেষ্টা করব যে সরকার কেন মবের পেছনে। তার আগে একটি ব্যাখ্যা দিয়ে নেই যে মবের পেছনে সরকার, এই সিদ্ধান্তে আমরা কেমন করে পৌঁছলাম। আপনারা জানেন যে সরকারের প্রেস সেক্রেটারি শফিউল আলম তিনি বলেছেন যে এগুলো মব নয়, এগুলো হচ্ছে প্রেশার গ্রুপ। তার আরেকজন প্রেস সেক্রেটারি, উপ প্রেস সেক্রেটারি আজাদ, তিনি বলেছেন যে মব, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মব সৃষ্টি হয়েছিল 2013 সালের শাহবাগে, যার মধ্য দিয়ে দেশের আইন পরিবর্তন করতে হয়েছিল। ফলে বুঝতে পারছেন তারা এই মবকে কিভাবে করে জাস্টিফাই করার চেষ্টা করছে। এর আগে প্রফেসর ইউনুস থেকে শুরু করে সরকারের সব ব্যক্তিরাই দাবি করেছিলেন যে মানুষ, এই মব বলে কিছু নেই, মানুষ অতিষ্ঠ হয়ে আগের সরকারের উপর বিতৃষ্ণা হয়ে যারা বেআইনি কর্মকাণ্ড বা সুবিধাভোগী কিংবা আওয়ামী লীগের দোসর, সেই সমস্ত মানুষদেরকে তারা জবাবদিহিতায় আনার চেষ্টা করছে, কিংবা তারা সেই সব মানুষদের উপরে তারা বিরক্ত, বিদ্বেষ আছে কিংবা প্রতিবাদ করছে। সেই কারণে এই এই মানে এই মব নয়, তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা আইনের আওতায় আনছে মানুষকে। এভাবে করে তারা লেজিটিমেট করার চেষ্টা করেছে। কিন্তু আজকে এই যে লেজিটিমেসি দেওয়ার প্রচেষ্টা, তার মানে আমরা বুঝতে পারি যে এই সরকার রয়েছে মবের পেছনে এবং তারাই ইন্ধন দিচ্ছে। এবং যেসব ব্যক্তিকে আটক করা হয়েছে তারা আবার খুব দ্রুত খালাসও পেয়ে যায় এবং তারা, এই মবেরা এসে যে সমস্ত দাবি না দেওয়া নিয়ে এইরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, সরকার আবার সেই সমস্ত দাবি দেওয়া মেনেও নেয়। তারা দেখাতে চায়, যেমনটি প্রেস সেক্রেটারি বলেছেন, যে এরা মব নয়, এরা হচ্ছে প্রেশার গ্রুপ, মানে প্রেশার গ্রুপের জন্য তারা এই সমস্ত দাবি দেওয়া মেনে নিচ্ছে। ফলে দেশে যে কোনো আইনের শাসন নেই এবং বাংলাদেশের মানুষ যে ভয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সরকার কেন এই মবকে জিয়ে রাখছে, সরকারের উদ্দেশ্যটি কি, মূলত এটা নিয়ে আজকে কথা বলবো। জনাব সাইফুল আলম, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনার আলোচনায় যাওয়ার আগে আমি একটু আলোচনা শুরু করবো একটা জি, সাইফুল আলম, আমরা বাংলা নিউজ নেটওয়ার্ক থেকে আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম যে এই মব সরকার কেন বন্ধ করতে চায় না, কিংবা কেন মবকে তারা উৎসাহ দিচ্ছে। ধন্যবাদ সুলতানা। প্রথমত আপনাকে আবারও এর আগেও কারেকশন করেছিলাম যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি একজন সাংবাদিক। আমি ঠিক আছে, আচ্ছা, প্লিজ আমার সিনিয়রিটি দিয়ে ইয়ে করেন না, দূরে ঠেলে দিয়েন না। আপনি বয়স কমাতে চাচ্ছেন আর কি, বুঝতে পেরেছি। না ঠিক আছে। ওকে, ঠিক আছে, জি। ওকে, তো আপনি যে জিনিসটা উঠিয়েছেন সেটা হলো, আমি আসলে আহ, আপনার সাথে আলোচনার পর আমি আসলে মানে চেষ্টা করেছি যে বাংলাদেশের এই মবগুলির বিভিন্ন ধরন ধরনগুলো জানার চেষ্টা করেছে। সেই ধরনগুলোর মধ্যে আপনি আহ, প্রথম দিকে আপনি ধরেন সে মব হয়েছিল হইলো আহ, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, প্রথম দিকে মুক্তিযোদ্ধা, এদের এদের উপরে আক্রমণ প্রথম থেকেই একদম আপনি 5ই আগস্টের পরপরই প্রথম, আপনার মনে আছে নিশ্চয়ই, প্রথম মবটা হয়েছিল, একদম 1 নম্বর মব ছিল চাঁদপুরে। ওই যে আহ, একজন আমাদের এই যে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিল, টুঙ্গিপাড়ার মিয়া ভাই চরিত্রে অভিনয় করেছিল। ওই নায়কের নাম আমি exactly তার বাবার নাম মনে আছে সেলিম খান, আর নায়কের নামটা আমি ভুলে গেছি। তাদেরকে পিটিয়ে শুধু হত্যা করা নাই, তাদের লাশগুলো রাস্তায় ফেলে রেখে দিতে। সো ওইটা ছিল ওই মব গুলোর ছিল একটা ক্যারেক্টার, যে তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, হ্যাঁ, শান্ত খান, আমি সরি তার নামটা ভুলে যাওয়ার জন্য প্রথম প্রথম একেবারে এটা জামাত শিবির প্রথম তার উপরে তার বাবা এবং ছেলেকে হত্যা করে 2 দিন তাদের লাশ রাস্তায় ফেলে রাখে, পরে অনেক কষ্টে আত্মীয় স্বজন নিয়ে করে। তো
তো সেটা এক ধরনের মব ছিল প্রথম দিকে। আপনি মবের এরপরের যদি কয়েক মাসের পর এই সময়টায় দেখবেন আওয়ামী লীগের উপর হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, হিন্দুদের উপর হামলা হয়েছে। মানে একটা প্যাটার্ন ছিল। এটা একটা পলিটিক্যাল প্যাটার্ন, শিফটিং, রাজনৈতিক শিফটিং এর একটা পরিচয় বহন করছিল যে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে বা বঙ্গবন্ধু এবং তার অনুসারীদের থেকে আদর্শ থেকে সরে অন্য একটা আদর্শের দিকে বাংলাদেশ হাঁটা শুরু করেছে। ওইটা ছিল একটা এক ধরনের মব। সেই মবের পর এরপর আসলো কি? এরপর আসলো হলো ওই সময় কিন্তু আগুন লাগানো হচ্ছিল, বাড়ি ঘরে আগুন লাগছে, হিন্দু নারীদেরকে উপর অত্যাচার করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছিল। প্লাস কিছু লুটপাট হচ্ছিল। লুটপাট। কিছু মানে কি অনেক লুটপাট হয়েছে। দ্বিতীয় দফার এরপর টার্মে যদি আর এরপরে এই মবের ধরন থেকে মবটা চেঞ্জ হয়ে যায় কিসে আপনি দেখেন। এরপরে মবটা চেঞ্জ হয়ে যায় হলো সেই মুক্তিযুদ্ধের পক্ষে সকল এর আগেও হয়েছে কিন্তু সকল ধরনের যত স্থাপনা আছে সবগুলোর উপরে তারা আক্রমণ চালায় এবং সে আক্রমণ শেষ মানে শেষ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস নেই। বীর শ্রেষ্ঠদের স্থাপনা ধ্বংস করা হয়েছে, বেগম রোকেয়ার স্থাপনা ধ্বংস করা মানে স্থাপনা মানে কি তার ভাস্কর্য ধ্বংস করা হয়েছে, তার নামে হোস্টেলের নাম চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, এরকম বহু মবের মাধ্যমে। সেটা ছিল ওইটাও আরেকটা পলিটিক্যাল ইয়ে। দুইটা রাজনৈতিক মবের চেহারা আমরা দেখছি এবং এই দুইটা সেকেন্ড ওয়েভ অফ ইয়েটা এসে শেষ হয় কখন আপনি দেখেন, শেষ হয় হলো বঙ্গবন্ধুর বাড়ির উপরে হামলা এবং বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে দেয় এবং সাথে সাথে অন্যান্য জায়গাতে বঙ্গবন্ধু যত যা স্মৃতি ছিল মিনিমাম যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া এবং বঙ্গবন্ধুর যে ইয়েগুলো মুরাল গুলো ছিল মুরাল গুলি ধ্বংস করে দেয়। এটা হলো সেকেন্ড পর্যায়ে 50-এর। তারপরে আপনি খেয়াল করে দেখেন এরপরে মবের চেহারা কিন্তু পাল্টেছে। মবের চেহারা এসেছে কিসে? মবের চেহারা আসলো প্রথম মব, নতুন মবের উদ্ভাবক হলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রথম আসনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইয়েতে মব করলেন, মিটিং ডাক দিলেন, হুঙ্কার দিলেন, এই দিলেন সেই দিলেন এবং মবের একটা ক্যারেক্টার চেঞ্জের দিকে একটা শিফট করলো। শিফট করে কি করলো যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এবং এইভাবে যে আদায় করা যায় সেটার একটা নজির স্থাপন করা হলো, যে একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং সেই দলের লোকজনের উপরে এখন শুরু হলো কি এই দলের লোকজনের উপরে আক্রমণ করা। মব থার্ড টার্নে এসে এই আওয়ামী লীগের লোকজনদেরকে আপনি দেখেন বিভিন্ন জায়গাতে ধরে বেঁধে মেরে, বিভিন্ন জায়গায় গাছের সাথে মেরে, বিভিন্ন আওয়ামী লীগের সমর্থক বলে যায় তাদেরকে পুরাটা অ্যাটাক। আগে ছিল মুক্তিযুদ্ধ এবং এরপরে সরাসরি আসলে হলো আওয়ামী লীগের উপরে থার্ড ওয়েভে। থার্ড ওয়েভের পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল তখন আর এদের হাতে আর কোনো আর এরপর উদ্দেশ্য নেই, এই উদ্দেশ্যবিহীন হয়ে গেল। এই উদ্দেশ্যবিহীন হয়ে এরা কি করলো, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই বাড়িতে ওই বাড়িতে সেই বাড়িতে এগুলো এবং সরকার থার্ড ওয়েভটা থেকে যখন দেখলো যে তারা একটা জিনিস অ্যাচিভ করেছে, সো তারা এটাকে জিয়ে রাখার চেষ্টা করলো। জিয়ে রাখা কেমনে চেষ্টা করলো, যেখানে মব হচ্ছে সেখানে রিলাক্টেন্টলি বিহেভ করছে। আইন শৃঙ্খলা বাহিনী যেখানে সেনাবাহিনী চিৎকার করে বলেছে, না সেনাপ্রধান বলতে হচ্ছে মবের বিরুদ্ধে উনি ব্যবস্থা কিন্তু নিতে পারছিলেন না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার সম্পূর্ণ সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছিল না। কারণটা কি? কারণটা তখন পরিষ্কার যে সরকার এখানে কোথাও না কোথাও লাগাম টেনে ধরে রাখছে। সরকার এই অস্থিরতারা সর্বত্র ছড়াইতে চাচ্ছিল, যে সর্বত্র এটা ছড়িয়ে যাক, এটা শুধুমাত্র এখন যমুনার সামনে না থাকে, এখন চারিদিকে ছড়িয়ে যাক এবং পুরো আওয়ামী লীগকে সর্বত্র থেকে সব জায়গা থেকে আওয়ামী লীগকে মানে পালানোর ব্যবস্থা করা। এই অবস্থা এইটা যখন তারা সম্পূর্ণ করতে পারলো এরপরে সুযোগ সন্ধানীরা এসে হাজির হলো। সুযোগ সন্ধানীরা কিসের জন্য হাজির হলো? এই সরকারের ছত্রছায়া যে সংগঠনগুলি আছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর আরো বৈষম্য বিরোধী আরো বেশ কয়েকটা জায়গা আছে, এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিল। কিন্তু প্রচার করলো কি? আওয়ামী লীগের দোষর ধরার জন্য। সরকারের লাভটা কি? আওয়ামী লীগ শব্দটা আসছে, সরকার ছাড় দিচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে, তো কি আসে যায় হচ্ছে। কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু এখন বিস্তার লাভ করেছে। সো মব সরকার এটাকে আমি প্রথম থেকে সরকার এটার পক্ষেই কাজ করেছে যাতে মবটা বিস্তার করে, কিন্তু এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরেও এখনো যে তারা মব থেকে সরে আসছে এমন না, তবে কিছু লক্ষণ আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর এটা তাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। যখন ধৈর্যের সীমা পার হয়ে গেছে
তখন তারা দুই এক জায়গায় অ্যাকশন দুই এক জায়গায়, সেটাও একেবারে টোকেন অ্যাকশনস এগুলা দেখা যাচ্ছে। কিন্তু এটা এখন ক্যারেক্টার হয়েছে কি চাঁদাবাজি। কিন্তু সরকারের তো ওই জিনিসটা জিয়ে রাখা দরকার। চাঁদাবাজি হোক আর যাই হোক, অ্যান্টি আওয়ামী লীগ ইয়ে অ্যান্টি মুক্তিযুদ্ধ ন্যারেটিভ, এটা যত প্রচার করা যায়, আর ওই চাঁদাবাজরা কিন্তু ওই যে সরকারের দেয়া ন্যারেটিভটা ব্যবহার করে রাখে, যার কারণে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তো সরকার তার শ্রেষ্ঠ মব এখন, আর এটা ফ্র্যাঙ্কেস্টাইনের রূপ নিয়েছে, এটা আর তার নিয়ন্ত্রণের ভিতরেও নাই, আবার ভেতর থেকে যে ইন্টেনশন আছে যে এটা নিয়ন্ত্রণ করতে চায় সেটা নাই। হয়তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনী সামান্য চেষ্টা করে, কিন্তু দুই এক জায়গায় সেনাবাহিনী যখন চেষ্টা করেছে সব হয়েছে, কিন্তু কিন্তু আবার সেখানে কিন্তু লাগাম ধরা হয়েছে। লাগাম এখন হয়ে গেছে কি জানেন, সরকারের ইচ্ছা, চাঁদাবাজদের ইচ্ছা, চাঁদার জন্য এখন মব করা হচ্ছে। আপনি এই গত 3-4 দিন ধরে আমি অ্যাটলিস্ট 5-6টা ঘটনা আপনি অভিযোগ আপনি যাবেন, যেটা তারা প্রেস কনফারেন্স করে তার নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে। সবগুলো কিন্তু এই মবগুলো সবগুলো হলো চাঁদার জন্য হয়েছে। কিন্তু সরকার এখানে নিয়ন্ত্রণ করতে চায়ও না, নিয়ন্ত্রণ করতে মানে কি বলে চাইলেও এখন আর তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা সন্দেহ আছে। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন একটা জায়গাতে এসে পৌঁছাইছে যে পুরা পুলিশ বাহিনীকে 5ই আগস্টে যে ডিমোরালাইজ করছে, সেটার থেকে এখন এটার মোরাল অবস্থা আরো অনেক নিচে চলে গেছে। এখন আর্মি পুলিশে পরিণত হয়েছে, আর্মি আনসারে পরিণত হয়েছে, পুলিশ কিন্তু সেরকম নাই। জি জি, বুঝতে পেরেছি। কিন্তু আপনি যে বলছেন যে এখন মব আর সরকারের নিয়ন্ত্রণে নেই, যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা কেন জাস্টিফাই করছে? এই প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর চাবো, তার আগে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যুক্ত হয়েছেন, তাকে একটু স্বাগত জানাচ্ছি। ডক্টর কলিমুল্লাহ, আমরা কথা বলছিলাম যে যে কারণে সরকার মবের পক্ষে সাফাই গায়ে, মবের পক্ষে অবস্থান নেয়, তো এটা একটা ব্যাখ্যা প্রাথমিক মানে মোটামুটি একটা ব্যাখ্যা সাইফুল আমিন দিয়েছেন। কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার ব্যাখ্যাটি কি, কেন সরকার মবকে উৎসাহিত করছে? এবং শেষ পর্যন্ত সাইফুল আমিন বললেন যে এখন আর নিয়ন্ত্রণে নেই, সরকারের নিয়ন্ত্রণে। কি আপনারও তাই মনে হয় কিনা? যদি মনে হয়ে থাকে তাহলে আমি জানতে চাই যে যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সরকার কেন তাদের জাস্টিফাই করছে? ধন্যবাদ। সাইফুল ভাইয়ের সঙ্গে বহুদিন পরে ভার্চুয়ালি অন্তত মিলিত হলাম। আপনাকে সুযোগটি করে দেওয়ার জন্য ধন্যবাদ সুলতানা। মব হচ্ছে একটি রণকৌশল এবং এই সরকারের অভিযোজন বলতে পারেন, উদ্ভাবন যদি আমরা বলি তাহলেও অতিশয়োক্তি হবে না। আমরা মগের মুল্লুকের যে অধ্যায় তার সঙ্গে ইতিহাসে পরিচিত, তারও আগে মৎস্যন্যায়ের সঙ্গে পরিচিত। এখন এই ইউনুস শাহী, হুকুমতে ইউনুস শাহীর আমলে এসে সর্বশেষ যে প্যাকেজটা আমরা পেলাম সেটা হচ্ছে মব সংস্কৃতি। এবং আপনি জানেন যে প্রফেসর ইউনুস নোবেল লরেন্ট, তিনি বড় মাঠের খেলোয়াড় তার দাবি অনুসারে, এবং তিনি আপনার দেশের সেরা মার্কেটিং এবং প্যাকেজিং পারসন, এক্সপার্ট, একদম গ্লোবাল স্ট্রাকচারের। ফলে কোনো সমস্যাই তার কাছে সমস্যা নয়। তিনি খুব ভালো করে দুটি বিষয় হৃদয়ঙ্গম করেছেন। একটি আমাদের সামাজিক বিজ্ঞানের ভাষায় লেবেলিং, আর একটি হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। তিনি সেটি আপনার ক্লিন্টন পরিবারের ঘাড়ে ভর করে ক্রমে সাকসেসিভ যে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল, ওবামা বলুন কিংবা বাইডেন বলুন, সবার কাঁধে সওয়ার হয়েছে। এবং বিধিবাম রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসায় এবং ভারতীয় বংশোদ্ভূত নারী ক্যান্ডিডেট হয়ে যাওয়ায় তাকে তখন নতুন অ্যাক্সেস খুঁজে নিতে হলো ইলন মাস্কের মাধ্যমে। আপনার খুব স্ট্র্যাটেজিক্যালি বিষয়টা এমন ভাবে হাজির করলেন যে আপনার ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন যে বার্মা অ্যাক্ট
প্রণয়ন করেছিল, সেটার সঙ্গে ডিপ স্টেটের সম্পর্ক আছে, লং টার্ম মার্কিন কৌশলের সম্পর্ক আছে। সেই বিষয়টা মাথায় রেখে তিনি এখানে ইনরোড করবার চেষ্টা করলেন, কিন্তু এবারও বিধিবাম। আপনার পাইলটিং এর যাবতীয় কার্যক্রম সমাধা হওয়ার পরে ফলেন ফ্রম গ্রেস হলেন ইলন মাস্ক। আপনার ট্রাম্প মহোদয়ের চক্ষুশূল ব্যক্তিতে বাই দ্যাট টাইম রূপান্তরিত হয়ে গেছেন। তো এটার ফল আউটটা আবার প্রসেনস নিতে চাননি। তো ফলে তিনি ভর করেছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা কানেকটিকাট নিবাসী খলিল মহোদয়ের। এখন খলিল মহোদয় এই যে মার্কিন মুলুকে গেছেন, তিনি কিন্তু তার যে লক্ষ্য সেটি অন্বেষণ করে চলেছেন, কোনোভাবে একটা ব্রেক থ্রু করা যায় কিনা। আপনি খেয়াল করেন যে এর মধ্যে মার্কিন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট তিনি 15 মিনিটের একটা সংলাপে মিলিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে। এটা নিয়ে নানান জল্পনা কল্পনা আছে, যেহেতু তাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে। এবং নর্মালি আমরা যেটা দেখি যে আরি যাতা পাতে তারা এক সময় ফোন আলাপ ফাঁস করে, এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি। আর বোধহয় এই জ্যাঠামি বা ধৃষ্টতা কেউ দেখাবার চেষ্টাও করেননি, কারণ আফটার অল মার্কিন সেক্রেটারি অফ স্টেট বলে কথা। তো যাই হোক, এখানে আজ হোক কাল হোক বিষয়টি একটা সময় পরিষ্কার হবে। এখন এখানে যে অবস্থাটা বিরাজ করছে সেটি হচ্ছে প্রথম এবং শেষ কৌশলী হচ্ছে মব। মব আপনি স্যাটাসাইড করেন, এই ফাসাদ কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়বে। আর মব এমন একটা জিনিস, এটা লেবুর মতো কষ্টলাতে কষ্টলাতে একটা সময় তেতো হয়ে গেলে তখন কিন্তু মানুষ এটাকে আর ভয় পাবে না। এখন মাঝামাঝি একটা অবস্থায় আমরা আছি। আর কিছুদিন পরে এই ঔষধ কাজ করবে না। যেমন যেটি বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইউরিন ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এরকম একটি অবস্থায় পৌঁছে যেতে পারে। জি, আমি আমি যদি একটু শুরুর দিকে আসি, যে একদম প্রথমে যখন 5ই আগস্টের পরে মানে সরকার পতনের পরে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ রাত জেগে পাহারা দিত, খুব ডাকাতির উপদ্রব বেড়ে গিয়েছিল। তখন বলা হলো এই যে ডাকাত বেশে ফিরে এসেছে আওয়ামী লীগ ছাত্রলীগ, রাইট? এরপরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় এই মেয়েদের নাজেহাল করা বেড়ে গেছে, বলল এই আওয়ামী লীগ এগুলো করছে। দেখলাম আনসাররা বিক্ষোভ করছে, বললো আনসার লীগ হয়ে ফিরে এসে, মানে দেশে যত কিছুই ঘটে না কেন সবকিছুই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। এই প্রবণতাটা এখন এই প্রবণতাটাই ধীরে ধীরে মবের দিকে টার্ন নিল কিনা সাইফুল আলম, কারণ আমরা জানি প্রথম থেকেই আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আর নাই, দে আর নট দেয়ার, এইটাই বিশ্বাস করতে হবে। কারণ তারা আসলেই 5ই আগস্টের পরে কোথাও তাদের অস্তিত্ব ছিল না, এখনো পর্যন্ত নাই। সুতরাং এই গল্পগুলো কারা ফেদেছিল এবং সেই প্রবণতাগুলোই মবে রূপান্তরিত হয়েছে কিনা, সাইফুল আলম আমিন। আমি একটু অন্যভাবে দেখি, এটা হলো মবের রূপান্তর। আসলে তো আপনি যদি ওই সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করে, এটা তো একটা স্কেপগোটিং, ঠিক আছে? এখন যা কিছু হবে, আওয়ামী লীগ তো দোষী এখানে। সবাই তো এখন ধরুন 5ই আগস্টের পরে তো আপনি বেশিরভাগ মানুষ, অ্যাটলিস্ট ঢাকা সিটি বেস মানুষ, লাখ লাখ মানুষ রাস্তা নেমেছে, যারা তারা তো নিজেদেরকে ডিফেন্ড করে, তাদের জাস্টিফাই করার জন্য যে আমরা এক মাঠে ছিলাম এই জন্য আওয়ামী লীগকে হটাইছে। সো যা কিছু করছে আওয়ামী লীগ হচ্ছে, ওরা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য এই জিনিসগুলো মার্কেটে ইয়ে করছে যে কে বিরোধিতা করবে ওই সময়। এই লাখ লাখ মানুষ রাস্তায়, 10 লাখ 20 লাখ মানুষ রাস্তা নেমেছে, এরপরেও যদি আওয়ামী লীগ থাকে, তাহলে এখন যা কিছু হয় দোষ দেওয়ার জন্য এটা স্কেপগোটিং ওদের। এটা আওয়ামী লীগের জন্য বরং বেটার হয়েছে যে আওয়ামী লীগের নামটা ওরাই জারি রেখেছে। তো আমার মনে হয় এটা আওয়ামী লীগের কোনো লস হয় নাই, আওয়ামী লীগের লাভই হয়েছে। কিন্তু
হয়তো আওয়ামী লীগ এগুলো কিছুই করে নাই, কিন্তু আওয়ামী লীগ কৃতিত্ব নিতে পারবে টুডে অর টুমরো যে আমরা প্রথম দিন থেকেই কিন্তু প্রোটেস্ট করছি, প্রথম দিন থেকেই মাঠে ছিলাম, প্রথম দিন থেকেই আমরা কিন্তু এই সরকারকে চ্যালেঞ্জ করে আসতেছি। সরকার সেগুলো রেকর্ড রাখছে নিজেদের মুখ দিয়ে। তো এটাকে আমি একেবারে ওইভাবে দেখি, মানে একটা হালকা ভাবে দেখি। কিন্তু আমি যেটা আপনার আপনার একটা কথা বলি, আপনি মাঝখানে একটা কলিমুল্লাহ ভাইয়ের একটা জিনিসের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিশ্চয়ই সাউথ এশিয়া এক্সপার্ট মাইকেল কুগেলম্যানের মন্তব্য পড়েছেন নিশ্চয়ই। এক্স্যাক্টলি। হ্যাঁ, মাইকেল কুগেনম্যান কিন্তু ইয়ের উনি বলেন নাই যে আসলে এক্স্যাক্টলি কি কথা হচ্ছে, কিন্তু উনি পরিষ্কার বলছেন, যেটা প্রেস রিলিজের মধ্যে আছে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, যে তারা ইন্দো প্যাসিফিক এরিয়া নিয়ে কথা হচ্ছে। সো এখানে আর যাই কি আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে, এটা না। বাংলাদেশ এখন আর আগে শেখ হাসিনার ওই নীতিটা যেটা আমেরিকা পছন্দ করতো না, সেটা হলো কারোর সাথে নাই তারা, আবার কারো বিরুদ্ধেও নাই। আহ, কারো বিরুদ্ধেও নাই, আবার সবার সাথে বন্ধুত্ব, যে সেখানে একটা কি টার্ম ব্যবহার করে, ফ্রেজ ব্যবহার করে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এরকম। ওই জায়গা থেকে বাংলাদেশকে সরানো, সেটা কিন্তু গুগল ব্যাংক স্ট্রেট বলছে যে ইন্দো প্যাসিফিক শব্দটা যখন আপনি প্রেস রিলিজের মধ্যে আপনি দেখেন, আর কোনো কিছু নাই কিন্তু ওদের না, ওদের সাইফুল স্টেট আমিন ভাই, ডিপার্টমেন্ট সকলের সঙ্গে সেখানে। বন্ধুত্ব, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা তো শেখ হাসিনার আমলের নয়। এটি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে প্রথম থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এটা যে সবার সঙ্গে আমাদের না বন্ধুত্ব, কারোর না সঙ্গে না, বৈরিতা নয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা লিখিত বলতে পারেন, কিন্তু এটা বাংলাদেশ তখন একটা বঙ্গবন্ধু শেখ অ্যালাইনমেন্টে ছিল। মুজিবুর রহমানের সময়ে গৃহীত কর্নারস্টোন অফ আওয়ার ফরেন পলিসি এক্স্যাক্টলি। এবং দ্যাটস তার অল। ধারাবাহিকতা। আপনি ওটা লিখিত, বাট বাংলাদেশ অলওয়েজ একটা দিকে অ্যালাইন ছিল। বাংলাদেশ বঙ্গবন্ধুর আমল থেকে একটা দিকে অ্যালাইন ছিল, কোনটা? রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া অ্যাক্সিস, এইটার দিকে বাংলাদেশ অলওয়েজ অ্যালাইন ছিল। এটা যা বলেন, এটা হয়তো বঙ্গবন্ধুর একটা নন অ্যালাইন মুভমেন্টে বঙ্গবন্ধুর অন্তর্ভুক্তি, জোসেফ ব্রোজ টিটোর সাথে বঙ্গবন্ধুর খাতির, বঙ্গবন্ধু এই যে নন অ্যালাইন মুভমেন্টের অংশীদার ছিলেন, এটা ওনার ইয়ে ছিল। কিন্তু বাংলাদেশে ওই নন অ্যালাইন মুভমেন্টটা কিন্তু অলওয়েজ একটা অ্যালাইনমেন্টের মধ্যেই ছিল। নন অ্যালাইন মুভমেন্ট যে যাই বলেন না কেন, ওর একটা অ্যালাইনমেন্টের মধ্যেই ছিল। তো সেই অ্যালাইনমেন্ট থেকে শেখ হাসিনা কিন্তু স্পেসিফিক এই কাজটা করেছেন। বঙ্গবন্ধুর সময় তো বঙ্গবন্ধুর সাথে চীনের ওই সম্পর্ক ছিল না। সো আপনি নন অ্যালাইন বললেও নন অ্যালাইন ছিলেন না উনি। উনি চীনা, আমেরিকা এই অ্যাক্সিসের সাথে উনি ছিলেন না। কিন্তু শেখ হাসিনা এসে ওই ধারাটা ভেঙেছেন বিভিন্ন পরবর্তীতে। ধরেন জিয়া রহমান আসছে, একবার পলিসি শিফট হয়েছে, অমুক আসছে পলিসি শিফট হয়েছে বিভিন্ন সমাজে। কিন্তু শেখ হাসিনা একটা জিনিসকে দেখেন, ওনাকে বলা হইতো যে আমি আমার বন্ধু মহলের যখন মানে বিজ্ঞজনদের আলোচনা শুনে, বিজ্ঞ মানুষদের, প্রফেসরদের বা কলিমুল্লাহ ভাইদের মতো লোকদের সাথে আলোচনা দেখতাম, শুনতাম, তখন দেখতাম যে একটা কথা কিন্তু ওনাকে বলা বলা হয়েছে। আমি আমেরিকাতে, আপনি ইউনাইটেড স্টেটস একটা পার্টিতে, আমার মনে আছে যে স্টেটস এর ওই পার্টটাতে, ফ্লোরিডাতে, তো সেখানে এরকম সমস্ত কি বিদ্বান প্রফেসর, ইঞ্জিনিয়ার ও ডাক্তার, এদের মধ্যে আলোচনার মধ্যে আমাকে একদম স্পষ্টভাবে ওইখানে আমি ওরা একমত হইতে দেখেছে, সেটা হলো শেখ হাসিনা অনেক নৌকায় পা দিয়েছেন, এটার থেকে উনি রেহাই পাবেন না। এক্স্যাক্টলি জাস্ট 1.5-2 বছর আগের ঘটনা শেখ হাসিনার ক্ষমতা থেকে যাওয়ার। কেন ওরা ব্যাখ্যা করছিল যে শেখ হাসিনা চীনের সাথেও খাতির রাখে, শেখ হাসিনা ফ্রান্সের সাথেও খাতির রাখে। তখন কিন্তু মিরেজ কেনার একটা কি কথাবার্তা চলতেছিল, বা ফ্রান্সের একটা এয়ারবাস কেনার জন্য মোটামুটি ইয়ে হয়েছিল। তারপর আবার ফ্রান্স না, তারপর বোয়িং, আবার আমেরিকার সাথে খাতির হলো, বোয়িং কিনবে। মানে শেখ হাসিনা সবাই, আবার রাশিয়ার কাছ থেকে উনি 14,000 কোটি টাকার অস্ত্র কিনতেছেন। সো ওনার এই জিনিসটা ওই ওই আলোচনার মধ্যে, আই হ্যাভ সিন মাই ফ্রেন্ডস, সিনিয়র ফ্রেন্ডস এন্ড তারা তারা একটা হচ্ছে শেখ হাসিনা অনেকগুলো নৌকাতে পা দিচ্ছেন, যে কোনো একটা নৌকা সরে গেলে উনি আর নাই, কিন্তু উনি আর নাই। তো ওই এই সময়টা শেখ হাসিনার সবসময় দেখবে যে কারোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে না, শত্রুতা সাইফুল নয়, ভাই, সবার সঙ্গে বন্ধুত্ব। চীনের সাইফুল সাথেও ভাই, বন্ধুত্ব, আমেরিকার সাথেও বন্ধুত্ব, রাশিয়ার সাথেও বন্ধুত্ব, ইন্ডিয়ার সাথেও বন্ধুত্ব, এটা তো চলে নাই, এই সাইফুল ভাই, ফর্মুলা চলে নাই। আমার মনে হয় এখানে একটু কারেকশন করলে আপনার আরেকটু মানে স্পেসিফিক হতো আপনার কমেন্টটি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, ধরেন ফ্রান্সের কাছ থেকে কিনবে, রাশিয়ার কাছ থেকে কিনবে, এটি ঐতিহাসিকভাবে তাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক। কিন্তু শেখ হাসিনা দুটি দেশের সঙ্গে মানে দুটি নৌকায় একই সঙ্গে পা দিয়েছেন, আপনি সেটা বললে আরো স্পেসিফিক হয় কিনা। সেটি হচ্ছে একটা ভারত আর একটা চায়না, না, দুইটা আমেরিকার দেশের সাথে মধ্যে থেকে উনি ভাষ্য আমেরিকার সাথে একই অ্যালাইন্ড সঙ্গে। হয়েছিলেন। উনি জি, শেষ দিকে আমেরিকাকেও উনি সন্তুষ্ট করতে চেয়েছেন। তা নাহলে উনি কিন্তু, যখন আমি আপনাকে বলি যে জেফ্রি স্যাক্স যখন বলে যে শেখ হাসিনাকে কোট করে বলেছে যে এ হোয়াইট স্কিন কান্ট্রি,
শেখ হাসিনা তো বলে নাই আমেরিকা, বা আমরা বলি আমেরিকার কথা উনি বলছেন, উনি তো বলেন নাই আমেরিকা, উনি হোয়াইট স্কিন কান্ট্রি বলছেন, জেফ্রি না স্যাক্সের কোট আনকোট। আমি জেফ্রি স্যাক্স আমেরিকান পলিসি মেকার এবং জাতিসংঘের গত 25 বছর ধরে জাতিসংঘের স্পেশাল অ্যাডভাইজার, মানে না সেক্রেটারি জেনারেলের, সে বলেছে এই কথা। তো শেখ হাসিনা কিন্তু আমরা অনেক গল্প দিচ্ছি যে শেখ কিন্তু হাসিনা শেখ হাসিনা নিজের আমেরিকা মুখে কি বলেছেন, শেখ হাসিনা নিজের মুখে কি বলেছেন আমার মনে হয় সেটি একটু আমরা যদি ফোকাসে আনি। তিনি হ্যাঁ বলেছেন যে সাদা চামড়া আমার সঙ্গে যোগাযোগ করেছে, হ্যাঁ হ্যাঁ, আমি আমি যদি সেটাই বলছি, সেন্ট মার্টিন বঙ্গোপসাগর তাদেরকে দেই তাইলে আমি চিরদিন ক্ষমতায় থাকতে পারি। ক্ষমা থাকতে তিনি পারবো। তো সেটা মেনে নেননি। মেনে নেন নাই, কিন্তু আমি আপনাকে বলছি, আমি তো আপনার কথার সাথে আমি বারো বলছি, আপনি নীতিগতর কথা বলছি আমি, ওকে, নীতি নীতি প্রশ্নে বলছি। নীতি প্রশ্নে উনি কিন্তু ওখানে কম্প্রোমাইজ করেছেন ওই নামটা না বলে। যদি উনি স্পেসিফিক ওই দিন নাম বলতেন, হয়তো ওনার ইমরান খানের মতো অবস্থা হইতে পারতো, কিন্তু ওনার এই পরিণতিটা হইতো না, যে পরিণতিটা তাকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ উনি সাহস করে তখন আমেরিকার নামটা বলেন নাই, এটা জেফ্রি স্যাক্স বলছে, আমেরিকান জেফ্রি স্যাক্স বলছে, অন্য না। শেখ হাসিনা কিন্তু চেষ্টা করছেন শেষ দিন পর্যন্ত সবার সাথে খাতির রাখতে। সি ডিড ইট, লিটারালি ডিড ইট, যেটা তার বাবা করে নাই। তার বাবা সৌদি আরবের এই কিং যখন তাকে বলেছে যে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নাম দাও, আমি তোমাকে সব দিয়ে দেবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা সঙ্গে সঙ্গে নো বলে দিয়ে চলে আসছেন। হার ফাদার সাইড, এটা কিন্তু তার তার বাবার কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমেরিকার ডিল হয় নাই কেন? দ্যাট ভেরি সিম্পল, যে তুমি আমার আমার এই জিনিসগুলো আমাকে এইভাবে ইয়ে করতে পারো না, হিমিলেট করতে পারো না। দ্যাট ওয়াজ হিজ স্ন্যাচ, যে কারণে তাকেও প্রাণ দিতে হয়েছে। কিন্তু আমেরিকারটা কি করছে, শেখ হাসিনা এখানে কম্প্রোমাইজ করে, উনি অনেকদিন ক্ষমতায় ছিলেন, অবশ্যই 17 বছর ক্ষমতায় ছিলেন, কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন, কিন্তু কম্প্রোমাইজ করতে এটা কাজে লাগে না, কাজে লাগেনি কখনো। আর বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট কখনোই আপনি সবার সাথে বন্ধুত্ব করে কাজে লাগে না। শেখ হাসিনা এই জায়গাটাতে আপনি ভালো হোক খারাপ হোক, কিন্তু ওনাকে তারপরেও এইখানে তো ইউজ করে তাকে নিয়ে আসছে। কিন্তু তারপরে তো আমরা তাকে যদি মূল অভিযোগ মাথায় নিতে হয়েছে যে হয়েছে সে আওয়ামী হয়েছে ইন্ডিয়ার ভারতের দালাল। সেটা তো আবার এখন অন্য আলোচনা, ভারতের দালাল। শুনেন, আমি একটা, এটাও ওই সুলতানা, আমি কিন্তু বাংলাদেশের আমার আমার কিন্তু কোনো ইয়ে নাই যে শেখ হাসিনাকে ছোট করা বা কাউকে ইয়ে করা। বাংলাদেশের পার্সপেক্টিভটা ডিফারেন্ট রে ভাই। এই দেশের মানুষগুলি, আপনি আপনি খালি জাস্ট বাংলাদেশে এই ইস্ট পাকিস্তান কি কেন প্রথম ঢাকায় কেন প্রথম পাকিস্তানের পতাকা উঠলো, জাস্ট থিঙ্ক, আমাদের মেন্টাল প্রবলেম এটা। পাকিস্তানের কোথাও কিন্তু আগে পাকিস্তানের পতাকা উড়ে নাই ভাই। এটা ইয়াতে মিড নাইট ফ্রিডমের মধ্যে স্পষ্ট লেখা আছে, ঢাকায় প্রথম পাকিস্তানের পতাকা উড়েছে, নট ইন লাহোর, নট ইন করাচি। সো আওয়ার মেন্টালিটি ইজ ইন দেয়ার, নট নট উইথ আস। আমরা যেটা নিজেদেরকে ভাবি যে আমরা খুব উদার একটা পলিটিক্যাল মানসিকতার বাঙালি জাতীয়তাবাদ, আমাদের সংস্কৃতি ঐতিহ্য এত, কিন্তু আমাদের মাথার ভিতরে যে জিনিসটা আছে, যে সো সরি টু টেল ইউ দ্যাট আমরা সবসময় নিজেদেরকে ইন্ডিয়ার মানে ভারতবর্ষের হিন্দুদের কাছ থেকে নিজেদেরকে ছোট মনে করি, কারণ আমরা হিন্দু থেকে এসছি। আমি সরি, আমি আরো একটা বাজে কথা হয়তো বলে ফেললাম। আমাদের মেন্টালিটিটা ওই জায়গায়, আমরা যা না আমরা তা প্রকাশ করি। আমরা তো পাকিস্তান, আমাদের মানুষের তো পাকিস্তান নামের আমরা কিছু বোঝারও কথা না, কিন্তু আমরা কেন প্রথম পতাকাটা উড়াইলাম, কারণটা কি? আমরা কিন্তু কেন কলকাতায় আমাদের আমাদের সাথেই দাঙ্গা হইলো, অন্য জায়গায় তো আগে হয় না, আগে তো হয়েছে আমাদের সাথে, পাঞ্জাবে তো হয়েছে পরে। সো থিঙ্ক ইজ ডিফারেন্ট সুলতানা। এইগুলো হলো তাত্ত্বিক আলোচনা, দার্শনিক আলোচনা, যে আমাদের যদি সাংস্কৃতিক ঐতিহ্য আপনারা দেখেন, আমাদের মানসিকতার ঐতিহ্য যদি দেখেন, আমরা সবসময় কিন্তু আমরা অ্যান্টি আওয়ার সেলফ। আমরা যেটা বলি, আমরা যেটা প্রকাশ করি তার বিরুদ্ধে কিন্তু আমরা বলবো বাঙালি জাতীয়তাবাদ, আবার বললো যে ভারত পছন্দ করি না। আরে ভাই, ভারত পছন্দ করে না, ভারত তো আগে তো ভারত। আমার দাদা, আমি আমার দাদার কথা বলছি, আমার দাদার জীবদ্দশায় কোনোদিন বলে নাই সে বাংলাদেশের লোক, কোনোদিন বলে নাই পাকিস্তানের লোক, সে ইন্ডিয়ান ভাবতো নিজেকে। কিন্তু বাংলাদেশের মানুষ কি এরকম ছিল আসলে? আমার দাদা পুরো এক ঘরের মতো থাকতো, যদিও ওনার অনেকে, কিন্তু উনি নিজেকে কখনোই উনি শেখ মুজিবের শেখকা বলতো, উনি জিন্নাকে গালাগালি করতেন ভারত ভাঙার জন্য। কিন্তু তাহলে আসলে কি সংখ্যাগরিষ্ঠ বাঙালি কি তাই ছিল না? সংখ্যাগরিষ্ঠ বাঙালি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা যে কোনো আইডেন্টিটি তখন নিতে পারতো, এটা পাকিস্তান হোক আর অন্য কোনো আইডেন্টি হোক, যেটা পেত। আর আমাদের ভেতরে যেহেতু আমরা নিম্ন প্রজাতির হিন্দু ছিলাম, তো আমাদের সবসময় হীনমন্যতা ছিল। আমরা যেহেতু শাসিত ছিলাম হিন্দু জমিদার দ্বারা,
আমাদের মানসিকতা সবসময় নিম্ন ছিল। কিন্তু খেয়াল আমরা করে তো দেখেন এই হিন্দু বঙ্গে থেকে এই মুসলমান। বঙ্গে মুসলমান ইয়ে ছাড়া নওয়াব ফয়জুন্নেসা ছাড়া আর কে ছিল নাম করা জমিদারদের মধ্যে একটা? সবাই হিন্দু। এই হিন্দুদের দ্বারা সাপ্রেসড হয়ে কিন্তু আমরা মুসলমান হয়েছি। না, এখন আমরা সেটা তো তো আমরা ভুলে এটা যেতে একটা চাই অন্য আলোচনা। আমার মনে হয় প্রসঙ্গটা ঘুরে যাচ্ছে। তবে না, আমরা হিন্দু থেকে কিন্তু মুসলমান আপনার ওই হয়েছি তাই কথাটা না? উঠে আমাদের আমাদের এই মানসিকতা। অঞ্চলে প্রাচীন ধর্ম জৈন ধর্ম, প্রাকৃত ধর্ম। হিন্দুত্ববাদ এসেছে আরো পরে। ঠিক আসুক। আছে, আমরা আমরা ওই আলোচনাটা এখন আজকে না যাই। আমরা একটু মবের প্রসঙ্গটায় থাকি এবং এর বাইরে আমরা দেখলাম যে আজকে রাষ্ট্রপতিকে প্রথমবারের মতো গত ১ বছরের মধ্যে প্রথমবারের মতো তাকে প্রকাশ্য আমরা দেখেছি। তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যদি আমাদেরকে বলতেন যে গত বছর কিন্তু এই যে অনুষ্ঠানটিতে তিনি গিয়েছিলেন, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে, গত বছর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইবার রাষ্ট্রপতি কেন গেলেন, প্রধান উপদেষ্টা কেন নন? দেখুন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি ৩ বাহিনী প্রধান, এক, আর অনুষ্ঠানটা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের। ফলে সিরিমোনিয়াল যে আপনার পাম্প অ্যান্ড প্যাজেন্ট্রি, তার অত্যাবশ্যক অপরিহার্য আপনার অলঙ্করণ হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। তো সে কারণেই আমরা দেখলাম ফর্মাল যে ফটো সেশন তার শোভা বৃদ্ধি করেছেন তিনি। এবং বছর ঘুরে আপনার এই সময়টায় তাকে আমরা দেখেছি যেখানটায় তার সংস্থাপিত হবার কথা সেখানটাই। এটাতে অবাক হওয়ার কিছু নেই। আর যতই আপনি বলেন না কেন যে তার আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বৃন্দ কিংবা অন্য নেতৃবৃন্দর অনেকেই বঙ্গভবনে যাননি, মানে আমি নিজে উপস্থিত ছিলাম, খেয়াল করেছি যে কে বা কারা এসেছিলেন সেখানে। তাদের অনুপস্থিতি এর মধ্যে আবার কোন কোন উপদেষ্টাকে আমরা দেখেছি সেখানে হাজির হতে। ফলে এক ধরনের বিভাজন এবং এই যে আহ্বান বয়কট করবার, সেটিও কিয়দাংশিক ভাবে কার্যকর হয়েছে। এখন সেই ঘেরটোপ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেরিয়ে এসছেন এবং তিনি ভিজিবল হয়েছেন। এবং সেই সঙ্গে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম, তিনি যে সর্বাধিনায়ক, তার জন্যেই গঠিত এই গার্ড রেজিমেন্ট, তাদের এই যে সেরিমনি, সেখানে তাকে অত্যাবশ্যকভাবে হাজির হতে হয়েছে এবং তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে ওই বিষয়টিও পরিষ্কার হচ্ছে যে ওই পিনাকি নামক একজন আপনার রাঁশ শ্রেণীর ব্রাহ্মণ, তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিচ্ছিলেন, মানে আপনার ১ জুলাই থেকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যে বানিক মে অ্যাভিনিউতে এসে ৪টার সময় জড়ো হবে তার অনুসারীরা, সেসব দিয়ে দেখা গেল তারা শাহবাগ নিয়ে অতিক্রম করতে পারেননি। এবং পরবর্তীতে যেটা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে ১০৫০ মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতির যে অ্যাওয়ার্ড বঙ্গভবন উপড়ে ফেলবেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলবতী হয়নি। আমি সাহস করে পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাগিং করবার চেষ্টা করেছেন। প্রথমে বলেছেন বিএনপির ফেউ, তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরে ফেলবার চেষ্টা করবেন। তারপর আবার বলেছেন যে না, গুলি খরচ করা ঠিক হবে না। তিনি হুমকি দিয়েছেন আমাকে পাশবিক ভাবে অত্যাচার করবার। তো এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি, প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা, আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে, সেরকম একটি সুসভ্য জায়গায় যেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন, তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোনোভাবে রিকনসাইল করা যায় না। তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডেট করছেন পুরো জাতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে, আমাদের
মাননীয় সেনাপ্রধানকে, অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে। সুতরাং আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা উনি তো বিশ্বের সাইকোপ্যাথ, বিভিন্ন এই প্রান্তে সাইকোপ্যাথ ছড়িয়ে গুলো আছেন, বলে বলে সময় নষ্ট করে। এই ধরনের এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবা। কারণ ফ্রান্সের যে সংস্কৃতি, প্যারিসের যে ঐতিহ্য, তার সঙ্গে এটা যায় না। এটা যদি আপনার কিন্তু ইদি আমিনের স্যার, জমানা হতো কিংবা বোকাসার দেশ হতো, মানে যখন এটি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ছিল, তাহলে হয়তো একটা সান্ত্বনা আমরা খুঁজে পেতাম। কোন অবস্থায় এটি জাস্টিফাই করে। জি, বুঝতে পেরেছি। তো আজকে স্যার আপনি একে কেমন দেখলেন? রাষ্ট্রপতির বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, কারণ আমরা তো তাকে 1 বছর ধরে দেখিনি। তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, মানে একটা গ্রুপ ছবির মধ্যে। আপনি নিশ্চয়ই সশরীরে দেখেছেন, সরাসরি দেখেছেন, চর্মচক্ষে দেখেছেন। তিনি সুস্থ আছেন কিনা, তিনি কেমন আছেন, বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল? দেখুন, এটা একটা সিরিমোনিয়াল আপনার জেস্চার এবং ফর্মাল ফটো সেশন। সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন, অন্য কারো পক্ষে দেখার সুযোগ সেখানে অবারিত ছিল বলে আমি মনে করি না। এক। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি সগৌরবে যথাস্থানে মোতায়েন আছেন। এখন পিনাকির চোখ রাঙানি কিংবা আপনার হুমকি ধমকি কোনো কাজে এসছে বা ফলবতী হয়েছে, সেটি আসলে কার্যকর করা যায়নি। তিনি সগৌরবে যেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন। ধন্যবাদ। স্যার, গত বছর শেখ হাসিনা এই অনুষ্ঠানে গিয়েছিলেন, রাষ্ট্রপতি যাননি। এবার কি আপনার মনে হয় রাষ্ট্রপতির এখনো তিনি যে বেঁচে আছেন, এখনো তিনি স্বমহিমায় আছেন, স্বপদে বহাল আছেন, সেই জন্য কি তিনি এবার গেলেন, নাকি অন্য, মানে নাকি একটা ধারাবাহিকতা রক্ষা, বা প্রধান উপদেষ্টা? দেখুন, এটা মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সেটি হচ্ছে তিনি ইগনোরেবল নন, পরিষ্কার। তিনি রেলেভেন্ট স্টিল, এবং পিনাকির মতো লোকের বদদোয়ায় কোনো কাজ হচ্ছে না। জি, সাইফুল আমিন ভাই, আপনার কাছে কি মনে হয় রাষ্ট্রপতির এই উপস্থিতি? দীর্ঘ ইভেন এমনকি তাকে আমরা ঈদের নামাজে পর্যন্ত দেখিনি। ওনার তো ঈদের নামাজের জায়গা দখল হয়ে গেছে, যেখানে রাষ্ট্রপতি এটা তো এটা তো দখল হয়ে গেছে, তাই না? বা সো দখলবাজদের হাতে যখন ওনার জায়গা দখল, তো উনি তো স্বাভাবিকভাবে এই রাষ্ট্রের প্রতি তো উনি তো এর কার প্রতি অন্যায় করতে পারেন না। উনি সন্তানদের প্রতি সন্তান তুল্য আচরণে, যা দখল করে নিছিস নিয়ে জায়গা, আমার সম্পত্তি তোরা নিয়ে যদি শান্তিতে থাকিস থাক তোরা। ইউনুসকে উনি এইভাবেই ট্রিট করছেন। আমার নাহলে তো, যদি রাষ্ট্রপতি চাইতেন ইউনুসকে ওই ঈদগাহে নামাজ পড়তে পারতেন। রাষ্ট্রপতি যদি চাইতেন, রাষ্ট্রপতি যদি বলতেন আই ওয়ান্ট টু গো দেয়ার, আর্মি তাকেই নিত, ইউনুসকে ওখানে কিন্তু জায়গা দিত না। আমরা তো শুনি তিনি গৃহবন্দী, তিনি নজরবন্দী। রাষ্ট্রপতি তার মতো করে তার জায়গায় আছেন। একটা কথা আপনার বলি, রাষ্ট্রপতি আজকে কি বক্তৃতা দিয়েছেন খেয়াল করছেন আপনি? উনি কি একটা প্রতীকী বক্তৃতা দিয়েছেন, নেতৃত্বের প্রতি ইয়ে থাকো, অনুগত থাকো। রাইট। খেয়াল করছেন আপনি? জি। মানে এটা একটা প্রতীকী কথা হবে। আপনার কাছে হয়তো মনে হইতে পারে এটা তো আর্মির এখানে কই না, আর্মির এখানে তো এরকম বক্তৃতা দেওয়ার কথা, দেশপ্রেমিক হওয়ার জন্য বলা হয়। আপনি আরো দেশের জন্য ইয়ে দিয়ে দিবেন, আপনার দায়িত্ববোধ পালন করবেন, কর্তব্যবোধ পালন করবেন, কিন্তু কেন বললো নেতৃত্বের প্রতি অনুগত থাকো? দিস ইজ দ্য পয়েন্ট। আমার ওনার বক্তৃতা তো উনি লেখেন নাই, somebody else। যারা লেখে তারাই কিন্তু এখন আসলে ক্ষমতায়, কিন্তু তারা হয়তো এখন বাইরে আসতে পারতেছে না, আসছে না। তো তারা কিন্তু লিখে দিয়েছে নেতৃত্বের প্রতি অনুগত থাকো। তার মানে কি পুরা আর্ম ফোর্সেস নেতৃত্বের প্রতি অনুগত। দেখেন ওখানে আপনি পিজিআর এর ওখানে সবাই, সেনা নৌবাহিনীর প্রধান ছিল, বিমান বাহিনীর প্রধান ছিল, সব বাহিনীর সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এরকম কোন একটা সমাবেশে এই ক্ষমতা দখলকারী ইউনুস ছিলেন? একটা বলুন তো, একটা উদাহরণ আপনি দিতে পারবেন? উনি হয়তো 3 বাহিনীর সাথে বৈঠক করছেন, কিন্তু এত একটা বিশাল সেনা নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম একটা ইয়াতে কনফারেন্সে, বা এটা এক ধরনের কনফারেন্স, এটা এক ধরনের সমাবেশ। তো সেখানে এরকম আপনি ইউনুস সাহেবের তো খেয়াল করে দেখেন তো, নো। সো হি ইজ ভেরি মাচ ইন হিজ পজিশন। এখন হচ্ছে কি,
দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে উনি এখন একা হয়ে আছেন। এতে তো কোনো সন্দেহ নাই। উনি তো এখন একা হয়ে আছেন। সমস্ত ওপেন রাজনৈতিক শক্তি তাকে ইগনোর করছে। এটা ইউনূস একা না তো, বিএনপি করছে, বিএনপি করছে। আপনার মানে আমি আরেকটা যেটা আছে দেশদ্রোহী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমি এটা নামই নিতে চাই না, কিন্তু আপনি বলেন যে কোন কোন ইয়েটা আছে। হ্যাঁ, কিছু আছে, কারা? ওই যে এক দল এক পার্টি, যেগুলো গলির মধ্যেও ইলেকশন করলে জিতবে না, হ্যাঁ, গলির মাস্তানের কাছে হেরে যাবে, সেই নেতারা কিন্তু রাষ্ট্রপতির দাওয়াতে যান। ঠিক আছে, সেটা হইতে পারে, কিন্তু আসল যারা আওয়ামী লীগ নাই, বিএনপিও তাকে ইগনোর করছে। এবং বিএনপিকে এখন পর্যন্ত প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতির সাথে এই আচরণ কেন করা হচ্ছে, যে 11 বার বিদেশ সফর করা হইলো, একবারের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করা হইলো না? করেছে। কিন্তু বিএনপির রাষ্ট্রপতি যখন থাকবে, তখন যখন বিএনপির প্রধানমন্ত্রী দেখা করবে না, তখন কিন্তু এরাই আবার নাচতে নাচতে বলবে এই যে দেখো রাষ্ট্রপতিকে অপমান করতেছে। ঠিক আছে, কিন্তু so this is সাইফুল what ভাই, happened. সাইফুল ভাই President has given a signal to the nation, they be united, be কি বলে এটাকে, অনুগত থাকো, মানে এটাকে ডিভোটেড থাকো টু ইউর লিডারশিপ। হু ইজ দ্য লিডার? সেটা তোমরা বেছে নাও, মানুষকে বেছে নিতে বলছেন উনি। সিম্পল, দ্যাট ইজ এ সিগন্যাল। এবং আমি রাষ্ট্রপতির ছবিটা দেখেছি, শুধু ছবিটা দেখেছি। আপনি ছবিটার মধ্যে রাষ্ট্রপতিকে আমি কোনোভাবে দেখি নাই যে উনি মানে ইয়ে হয়ে আছেন, মানে বিমর্ষ, বা ছবিটা যতটুকু আমি ক্লোজ করে দেখার চেষ্টা করেছি, না, হি ইজ ভেরি মাচ ওকে। আমি জানি না উনি অ্যাক্ট করার জন্য যথেষ্ট শক্তিমান কিনা, যতটুকু মানসিকভাবে শক্তিমান কিনা, যতটা শক্তিমান তার চারপাশে যারা তাকে শক্তি দিয়ে রেখেছে। আপনি আপনি রাষ্ট্রপতিকে যদি বিবেচনা করেন, দেখেন রাষ্ট্রপতির ওখানে যা ওয়াকারুজ্জামানকে সিগন্যাল দেয়নি নামাজ পড়িয়ে। উনি তো ইউনূস সাহেবের সাথে নামাজ পড়তে যান নাই, উনি রাষ্ট্রপতির সাথে গেছেন। আরো একটা জিনিস দেখেন, ঈদের সময় ইউনূস সাহেবের বাসায় উনি সস্ত্রীক দেখা করতে গেছেন। সেটা কি? ইউনূস সাহেব একা বসা, আর তার সস্ত্রীক তারা দুজন বসা, এই তো ছবি। আর রাষ্ট্রপতির ওখানে সব কলিমুল্লাহ ভাইদের মতো সকল বাংলাদেশে যারা এখন এখন ওপেন বুদ্ধিজীবী আছেন আর কি, যারা পলাতক বুদ্ধিজীবী তাদের কথা আমি বলছি না, ওপেন বুদ্ধিজীবী যারা আছে তারা তো গেছে ওখানে। উনি কিন্তু সবার সাথে আছে। তো ইউ মাস্ট গেট এ, যা রাষ্ট্রপতিকে বললেই আপনি বঙ্গবন্ধুর ভবন ভেঙে ফেলেছেন, সেটা হলো এক ধরনের সেনাবাহিনীর চৌকিদারি দায়িত্বের কারণে। কিন্তু সেনাবাহিনী কি রাষ্ট্রপতি ভবনেও চৌকিদারির দায়িত্ব পালন করবে? ডোন্ট থিঙ্ক সো, কারণ তখন তাদের অস্তিত্বের উপর হামলা হবে। সাইফুল ভাই, যদি তাই হয়ে থাকে তাহলে এই বঙ্গভবন থেকেই তো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল মাহফুজ আলম নিজে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি অভিযোগ করেছেন যে বিএনপি রাষ্ট্রপতিকে ইগনোর করছে। বিএনপি না করার কারণেই তো রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। এক্স্যাক্টলি, আপনি এটা যদি বলেন যে বিএনপি না করার কারণে রাষ্ট্রপতি, এটা কি কথার কথা না? কেউ কি ইনিশিয়েটিভ নিতে পারছে? এই পর্যন্ত বলতে পারবেন কোন শক্তি ইনিশিয়েটিভ নিতে পেরেছিল রাষ্ট্রপতিকে ইয়ে করার জন্য? মুখে বলেছে, বিএনপি সেটা না করে। মব গিয়ে বঙ্গভবনে হাজির হয়েছিল। তখন আর্মির সাথে যুদ্ধ হতো রে ভাই। তখন কয়টা লোক ছিল? একটা মেয়ের নেতৃত্বে 50-60 জন ছিল। এখন যদি কোন রকম এরকম চেষ্টা কেউ করতো, এটা আর্মির সাথে ওখানে রক্তক্ষয় হতো। তো এইটা দেখেন, বিএনপি মুখ বাদ কি বাদ, রাষ্ট্রপতিকে অপসারণ, কে রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছে একবার বলুক, যে কেউ ওপেনলি বলছে রাষ্ট্রপতিকে অপসারণ চায়, মানে সরকারি লেভেলে যারা পারে। ওই কোথাকার হাসনাত আব্দুল্লাহ, কোথাকার অমুক তমুক রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে। আর সরকারের মধ্যে কে বলছে? একজন বলেন, ওয়ান, নো ওয়ান। কারণ কি? রাষ্ট্রপতি হলো তাদের ফাউন্ডেশন। দিস গভর্নমেন্টস ফাউন্ডেশন ইজ, মানে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কথা বলে না বলেই কিন্তু তারা এখন পর্যন্ত টিকে আছে। রাষ্ট্রপতি যদি এখন বলে দেয় যে আমাদের যে রেফারেন্সের কারণে তুমি ক্ষমতা আসছো, এই রেফারেন্সের কোনো অস্তিত্ব নাই, এটা যে বলে দেয়, সে বলে দিল। রাষ্ট্রপতি নিজে তো বলেন নাই যে শেখ হাসিনা রিজাইন করেন না, এটা আমাদের মতিউর রহমান চৌধুরীর সাথে ওনার ব্যক্তিগত খাতিরের কারণে উনি বের করে নিয়ে আসছে। রাষ্ট্রপতিকে বলছে? বলে নাই। সো রাষ্ট্রপতি স্টিল এদের ফাউন্ডেশন, কিন্তু এরা কখনো রাষ্ট্রপতিকে সরাতে এখন চাইবে না, কারণ এরা বিপ্লবের যে সনদ, যেটাকে বলে বিপ্লবী ডিক্লারেশন, যেটাকে বলে রেভলিউশনারি ডিক্লারেশন, যেটা বলে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন, এগুলো তারা মুখে মুখে বলছে। তারা এটা সম্পর্কে বাস্তবে কোনো জ্ঞান ছিল না, যে কারণে তারা
এই কথাগুলো বলার জন্য 2-3 মাস সময় নিচ্ছে। নাহলে তো যে কোনো বিপ্লব যদি হইতো, এটা যে গণঅভ্যুত্থান হইতো, এটা তো পরের দিনই ওনারা, যেটা ফরহাদ মোজাহিদ সাহেব বলেন, খুব যৌক্তিক ভাবে বলেন যে এই বেটারা কেন ওখানে শপথ নিচ্ছে, এরা কেন শহীদ মিনারে যায় শপথ নিল না। ও কিন্তু বলে যে তোমরা শালা ওখানে ফেল করছো, দে ফেইল। আর রাষ্ট্রপতি তাদের এই যে গোপন যে আতাতটা, যে মানে গোপন যে অবস্থানটা, যে এখন যদি বলে দেয় যে তো আমার কাছে তো আমি তো কোনো রেফারেন্স পাঠাইনি, এটা তো ল মিনিস্ট্রি পাঠিয়েছে, আমার মাধ্যমে তো যায়নি, আমার কাছে ল মিনিস্ট্রি এনে দিছে, আমি এটা বলছি। রাষ্ট্রপতি বলা আমরা বলছে যে আমি কি বলছি যে শেখ হাসিনার রেজলিউশনটা আমার কাছে আছে, আমি শুনেছি, তাই না? এখন রাষ্ট্রপতি তাদের ফাউন্ডেশন রে ভাই, নাইলে তো কালকে আজকে রাষ্ট্রপতি নিয়ে কোনো টাচ করবে, আমি কনস্টিটিউশন, আপনার সময় নাই, কিন্তু আমি কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে বলবো এই রাষ্ট্রপতিকে টাচ করার ক্ষমতা এখনকার গভর্নমেন্টের নাই, বিকজ দেয়ার ফাউন্ডেশন লেইজ দেয়ার। এই বুঝতে পেরেছি। বঙ্গভবন তাদের তাদের অস্তিত্ব, তো আর এই মাহফুজ বঙ্গভবনে আলম, তারা টাচ করবে না। আর মাহফুজ আলম, মাহফুজ, মাহফুজ আলম যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে ফেললো। শুনেন এই কতগুলি পাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা কয়, ও তখন মনে করছে একটা পাগলামি করলাম, পাগলামি, তখন অমন সময় ছিল না যে ওই পাগলটারে মানে কিছু করার না, এখন করুক, এখন বঙ্গভবনে ঢুকতে পারি কিনা সেটা দেখেন। তখন তো তাদের অবারিত জায়গা ছিল, যে বঙ্গবন্ধু যখন ইচ্ছা যখন যাচ্ছে ওখানে বসতেছে, ওখানে খাচ্ছে, ওখানে যাচ্ছে, ডাইনিং টেবিলে অর্ডার দিচ্ছে, কুকদেরকে অর্ডার করে ওখানে খাওয়া দাওয়া করতেছে, সবকিছু তারা করছে। তখন একটা ছবি নামায়া ছবি তুলছে, আবার নিশ্চয়ই ওরা যখন বেরিয়ে গেছে তখন ওই ছবি ওখানে ঠিকই আছে। তো এগুলো হলো মানে বলে না যে আপনি বাচ্চারা অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে না, তখন আপনার কিছু করার থাকে। এইসব পাগল ছাগল কি করছে না করছে, এটা পাগলামি করছে, তো পাগলামি হয়তো তাকে তখন কিছু বলে নাই, কারণ এই পাগলদেরকে তখন টাচ করলে তো আবার চারিদিকে গেঞ্জাম লাগতে পারতো, জি এই জন্য কিছু বলে নাই। বাট এখন জি। কি পারবে? এখন 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 ওই যে উনি এই কলিমুল্লাহ ভাই বললেন যে পিনাকি, তাহলে এই পাগল যে ছাগলরা, তাহলে এই পাগল ছাগল আপনি যাদেরকে বলছেন তারা হচ্ছে কি ডক্টর ইউনূসের নিয়োগকর্তা? রাইট, রাইট। নাহলে পাগল, পাগল ছাগল না হলে এরা বলে আমরা সেকেন্ড রিপাবলিক করবো, এরা বলে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এরা বলে আমাদের এটা দ্বিতীয় বিপ্লব হয়েছে, তো তাদের ঘোষণা করে, তাদের কর্মসূচি কোথায়? টিল ডেট দে ডোন্ট হ্যাভ এনি টিল ডেট। মানে এবং তাহলে তারা এখন জুলাই সনদ, তারা ফরহাদ তো মজাররা কিন্তু ঠিকই বলে যে শহীদ মিনারে না নিয়ে তোমরা যে তোমাদেরকে খুন করছো, উনি তো বলে তোমরা তো তোমাদের খুন করছো, তোমাদের বিপ্লব খুন হয়ে গেছে, বিপ্লব তো ইয়াতে হয়ে গেছে, তোমরা যেটাকে বিপ্লব বলো। না, তারা যে জুলাই সনদ করতে চাচ্ছে, তাহলে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ করে কি লাভ হবে রে ভাই? 3 জোটের তো রূপরেখা ছিল, এরকম লেখেন না, সাইন করেন না, সব পার্লামেন্টে পাস করাইতে হবে না? আনটিল আনলেস দিস কনস্টিটিউশন থাকে, এক্সিস্টেন্সে থাকে, আপনার তো যাই কিছু করেন না আপনি এরা যত ইমিউনিটি দিক, অর্ধাদেশ দিক, যাই দিক, যদি যদি সংসদে পাশ না হয়, এই ইউনূস সাহেব অবৈধ ক্ষমতা দখল করার জন্য তার হবে, মামলা হবে, সাজা হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। তো দিস ইজ নট সো ইজি যে আপনি সনদের মধ্যে সব লিখে দিলেন সেটা যায় পাশ হয়ে যাবে সব সনদ আকারে, না, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আলোচনা হবে সংসদে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু ওখানে অ্যামেন্ডমেন্ট আসবে, তারপরে আপনি পাশ হবে। এখন তারা কি সনদে লিখলো না লিখলো, এই 10 মাস পরে, 11 মাস পরে, এই এই ঐক্যমত্যের কমিশন, বিদেশি ঐক্যমত্য কমিশন, যে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান নিজে, চেয়ারম্যান নিজে কি করছেন উনি নিজেও বুঝতে পারেন। উনি কখনো বলেন পুনর্লিখন, কখনো বলেন সংশোধন, কখন বলেন এই, কখন বলেন সেই, যার নিজের কোনো তাত্ত্বিক অবস্থান আছে কিনা সংবিধানের ব্যাপারে সে জানেই না। সে এখন পর্যন্ত শিওর না যে এই আপনি এত বড় একটা সনদ যে পাশ করবেন, এই সনদ হুবহু আপনি পার্লামেন্টে পাশ করাবেন, ইজ ইট পসিবল? বাংলাদেশের মতো জায়গাতে আপনাকে তারা তো 2/3 বলেন নিতে হবে, আমরা আর সংবিধান, 2/3 যখন বিএনপি নিবে, বিএনপি যখন 2/3 নিবে, সে ধর 2/3 নিল, বিএনপি যখন 2/3 নেবে, বিএনপি পাশ করবে এটা পুরা, যেটাতে এগ্রি করবে ওটা থেকে সরে যাবে বিএনপি। বিএনপি সরে নাই এর আগে, সরেছে তো। তাহলে কি তাকে আপনি বলবেন যে পিএইচডি ডিগ্রিধারী পাগল? এটা পাগল, এগুলো হলো কি বলে এটাকে, পিএইচডি ডিগ্রিধারী সাংস্কৃতিক নাশকতাকারী, এটা বলতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু উনি তো বলছেন আমরা আমরা সংবিধান ভঙ্গ করেই এসেছি। হ্যাঁ, তো জানে, এই জন্যই তো তার পাগল হয়ে গেছে যে তারা পালানোর আগে যদি আসলে মোটামুটি তারা যেটা চাচ্ছে শুনেন সেটা হলো কি জানেন, একটা হয় না যান বাঁচানোর জন্য, মানে তারা চাচ্ছে একটা ফেস সেভিং, যে আমেরিকার কাছে কি জবাব দেবো, যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইলো আমরা কিছু করতে পারলাম কিনা। তাদের তো আসল কাজগুলি করতে পারছে না, এগুলো তো
নাম খসছে লোক দেখানোর জন্য, এই সংবিধানটুকু এগুলো সব লোক দেখানোর, কারণ এগুলো তারা একটা চার্টার তৈরি করবে, এই চার্টার পাস হইতে হবে তার ভাই, সে যত স্বপ্ন দেখুক না কেন। জি, বুঝতে পারছি। ডক্টর ডক্টর কলিমুল্লাহ, যদি এইরকম একটা অবস্থা হয় সেখানে বিএনপি কি করছে? আর আমরা দেখি এই মবের পেছনে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে মবের পেছনে হয় বিএনপি নয়তো জামাত, অথচ বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল। দেখুন, পৃষ্ঠপোষকতা যেটা, সেটি সর্বোচ্চ পর্যায় থেকেই প্রদান না করলে কোনো ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতা কর্মীর পক্ষে এটি কার্যকর করা সম্ভবপর নয়। ইউনূস শাহীর মূল রণনীতি এবং রণকৌশলকে ঘিরে এই মব বাতায়ন গড়ে উঠেছে ডে ওয়ান থেকে টিল টু ডেট। কিছুদিন পর পর তারা আবার এই জিগিরটা তোলার জন্যে অঙ্গুলি হেলন করেন, এবং এটার নেতৃত্ব কিন্তু দেশের বাইরে অ্যাসাইন করা আছে এই সকল শ্রীমান পিনাকি ভট্টাচার্যকে। তিনি সেখান থেকে হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে চোখ রাঙিয়ে তারপরে যেটাকে আমি বলবো বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে এই বয়ানগুলো দিচ্ছেন। এখন লক্ষ লক্ষ লোক মন্ত্রমুগ্ধের মতো এই বয়ান শুনে অভ্যস্ত হয়ে যাওয়াতে, মানে অভ্যস্ততার একটা ব্যাপার আছে, আপনি যদি চায়ের অভ্যাস করে ফেলেন চা আপনাকে খেতেই হবে, সেরকম একটি জায়গায় পিনাকি পৌঁছে গেছেন। এবং প্রচুর লোক আমি দেখেছি যে মাথায় টুপি পরে তারপরে হাতে তসবি নিয়ে কিন্তু আপনার পিনাকির এই বয়ান শোনে। এটা ধ্রুব সত্যি। এবং অনেকে ভাবেন যে ভদ্রলোক যেহেতু মুসলমান কন্যা বিয়ে করেছেন, আমাদের দামান এক। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি যে শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে হলেও তাকে হয়তো শাহাদা বা কলেমা করতে হয়েছে, ফলে এক ধরনের রিচুয়াল পালন করার মধ্য দিয়ে তিনি আন্তরিকতার সঙ্গে ইসলাম হয়তো গ্রহণ করেননি। আপনার যেমন বলা হয় যে আমাদের প্রফেসর ইউনূস বিবাহের সময় রাশিয়ান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছেন, হয়তো আন্তরিকতার সঙ্গে করেননি, তিনি রিচুয়ালি সেই মন্ত্র হয়তো উচ্চারণ করেছেন বা ক্রিস্টিং তার হয়েছে, হোয়াটএভার, আই এম নট শিওর। তো আপনার এই যে বিষয়গুলো, সেগুলো একান্ত ব্যক্তিগত বলয়ের বিষয়। এখন পাক হানাদার বাহিনীর লোকজন ৭১-এ পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত, আপনার লুঙ্গি সরিয়ে, যে তাকে সার্কামসাইজ করা হয়েছে কিনা। এখন এই কাজ কে করতে যাবে? আপনার কার ধরে কটা মাথা? আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য সার্কামসাইজড হয়েছেন কি হননি? মানে এটা কিন্তু ম্যান্ডেটরি। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, আপনার যে যত বছর বয়সী হোক না কেন, এটা আপনাকে করতে হবে। এটা জুইশ ট্র্যাডিশন। আপনার এমনকি রয়্যাল ফ্যামিলি ব্রিটেনের, তারা রিচুয়ালি এই কাজটি করে থাকেন। এটা রয়্যাল ট্র্যাডিশন। কেন? সেই সিমেটিক রিলিজিয়ন থেকে উৎসরিত হয়েছে। আমরা সবাই প্যাট্রিয়ার্ক হিসেবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী। তো ফলে আইজাকি বলেন, ইসমাইলি বলেন আলাইহিস সালাম বৃন্দ, কিংবা আপনার হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতি হন না কেন, আপনাকে কিন্তু ওই ট্র্যাডিশন মেনটেন করতে হচ্ছে। কমনাররা ক্রিশ্চিয়ানিটিতে হয়তো সেটা আর মেনটেন করতে পারছেন না বা ধরে রাখেননি। এখন পিনাকি হয়তো নিজ থেকে বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে কি ঘটেছে। যাই হোক, আমি শেষ করব এটা এখন। কি বলবো,
ফ্রান্স সরকারের উপর আপনি দায়িত্ব দিয়ে দিয়েন, তাকে একটা অ্যাপ্লিকেশন দেন ফ্রান্স গভর্নমেন্টের কাছে। হ্যাঁ, আচ্ছা, সাইফুল আমিন ভাই, আমাকে যদি একটু বলতেন যে বিএনপি যে 90 মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মবের পেছনে রয়েছে বিএনপি, তারপরেই রয়েছে জামাত। তো আমি সেই আমি আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে মবের ক্যারেক্টার গুলি কিভাবে চেঞ্জ হয়েছে। এখন জি সুবিধাবাদী অবস্থানে গেছে, এখন কিন্তু পুরোটাই সুবিধাবাদী। এখন বিএনপিও সুবিধা চাঁদা তোলার জন্য এটা ব্যবহার করছে, হুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা চাঁদা তোলার জন্য এটা করছে, জামাতও তাই করছে। আপনি খেয়াল করে দেন, শুধু এই চাঁদাবাজিটা এখন একটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন আর আপনার চাঁদাবাজির এরকম সন্ত্রাসী ফোন করে না কিন্তু। এখন কিন্তু বাংলাদেশের যারা দ্বিতীয় স্বাধীনতার জনক তারা ফোন করতেছে। এখন হলো বাংলাদেশে যারা কয়েক দফা শাসন করেছে বিএনপি, সেই রাজনৈতিক দলের নেতারা ফোন করতেছে। এখন ফোন করতেছে কারা? যে যারা সরকারে আছে তাদের সমর্থক হচ্ছে। সো আপনি চাঁদাবাজ, আগে যে সন্ত্রাসীরা চাঁদা করতেন সেটা নাই, এখন তো চাঁদাবাজির দিকে গেছেন। যখন চাঁদাটা পায় না তখন তারা তাদের দলবল নিয়ে, তাদের কিছু প্রত্যেকটা নেতার তো কিছু অনুসারী আছে, 20-50টা অনুসারী আছে, সে 20-50টা অনুসারী নিয়ে, আপনি দেখেন চিটাগাঙে কি হয়েছে। চিটাগাং তো সিম্পল 20-50টা অনুসারী নিয়ে ওখানে গেছে। সব জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। বিএনপি হচ্ছে কি, বিএনপির ওই যে আহ, নির্বাচনে যাবে এই লোভে, হ্যাঁ, যে নির্বাচনে যাচ্ছে, এখন বিএনপির মধ্যে একটা ইয়ে আসছে যে তারা পুরো জায়গাটা দখল করতে হবে। বিএনপির হলো পলিটিক্যাল মোটিভ হলো পুরো বাংলাদেশ তারা দখল করে, বিগত নির্বাচনে তারা জিততে যায়। কিন্তু বিএনপির লোক ভেতরে তো সব ফেরেস্তা না। সবাই কি ফেরেস্তা? ফেরেস্তা কয়জন? আল্লাহর ফেরেস্তা কয়জন? আমরা সবই তো বান্দা, তাই না? তো ফেরেস্তার সংখ্যা তো বিএনপিতে কম, স্বাভাবিকভাবে 10% বা 5% বাকিরা তো কোনো না কোনো ভাবে আহ, সব দলের মতো কোন না কোনো ভাবে উচ্ছিষ্টভোগী, কোন না কোনো ভাবে চাঁদা তোলে, কোন না কোনো ভাবে ব্যবসা বাগায়, এগুলা করে। এখন ওসব পথ এখন তাদের ক্ষমতার মধ্যে নাই। এখন তারা তাই এই চাঁদাবাজিটা, মবটাকে চাঁদাবাজির জন্য ব্যবহার করছে। যখনই কেউ দিচ্ছে না তার বাসায় যায় এ করতেছে। আপনি ধানমন্ডিতে যেটা করছে সিম্পল, ওই প্রকাশকের কাছে টাকা চাইছে, দেয় নাই। আপনি জি 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখলাম যে ভাইয়ের শ্বশুর বাড়িতে মব করেছে টাকার জন্য। ভাই, আপন ভাই, ছোট ভাই, বড় ভাই শ্বশুর বাড়িতে তার শাশুড়িদেরকে আটকায় আনে টাকার জন্য। তো মব ব্যবহার হচ্ছে কিসে? এখন বুঝতে পারছেন, চেষ্টা হলো রাজনৈতিক ভাবে বিএনপি মাঠে থাকার জন্য, যে বিএনপি সব নেতাকে বলছে সেটার সুযোগ নিচ্ছে বেশিরভাগ নেতা চাঁদাবাজির জন্য। মব তৈরি করে চাঁদা তুলতেছে, আগে টেলিফোন করে, না দিলে মব করে, শেষ। এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে, এনসিপি করতেছে, সবাই করতেছে। জি, ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে শেষ প্রশ্ন। মানুষ আপনার কাছে দুটি প্রশ্ন জানতে চাচ্ছে, অনেকেই এই কমেন্ট করেছেন। এক নাম্বার, যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনও দিয়েছি, যে মানে সেনাবাহিনী কেন মবের বিরুদ্ধে কিছু করছে না, এক নাম্বার। আরেকটি প্রশ্ন অনেকেই করছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবেন? ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান বারংবার সর্বশেষ তার যে অ্যাড্রেস, সেখানেও কিন্তু তিনি মবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। এক, সুতরাং তার যে স্টেটেড যে পজিশন, সেটি অনর, কোন অবস্থায় সেটি তিনি আপনার সেখান থেকে নড়বেন না, কাম হোয়াট মে। এক, দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকর্তৃক নিয়োজিত মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয়। এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে, মানে ওই অর্থে ক্লাইভের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ, আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে। এখন মাথার উপরে আপনার ফাসাদটা যদি এরকম থাকে, তখন আপনার পরিপূর্ণভাবে তো কার্যকর করা যায় না। যেটি আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আপনার ডিসেম্বরের পরে, যেহেতু 18 মাসের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে, মাননীয় সেনাপ্রধান এএফপির সঙ্গে তার যে ইন্টারভিউ, সেখানে প্রথম দিকে বলে রেখেছেন, এবং সেটি ডিসেম্বরে শেষ হবার কথা, ওই 18 মাস। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরপরে 1 জানুয়ারি থেকে তারা আপনার বাইরে, ছাউনির বাইরে হয়তো থাকতে চাইবেন না। না চাইলে তখন
ব্যাপারটা কি দাঁড়াবে? সর্বত্র মব পুরো দেশকে গিলে খাবে, এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ, আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী। ফলে আপনার তার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন আপনার আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কি করবেন। আর যার আগমনের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছেন, সেটি হচ্ছে এইরকম। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কথা নিশ্চয়ই মনে আছে। তাকে প্রথমে ইরাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, পরে ফ্রান্সে থিতু হয়েছিলেন। সেখান থেকে তার যে আগমন, তার অবশেষ কিন্তু লিগেসি এখনো ইরান বহন করছে। আবার রেজা শাহ পাহলভির পরিবার তারা চলে গিয়েছিলেন, তাদের বংশধরেরা এখনো কিন্তু ওয়েটিং ইন দেয়ার উইংস। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ক্ষমতা কারো মৌরুষি পাট্টা নয়। সুতরাং ভবিষ্যৎই বলে দেবে কি দাঁড়াবে। ধন্যবাদ। জি, বুঝতে পেরে খুব স্পষ্ট করেই বলেছেন, এর চেয়ে বেশি আর স্পষ্ট কি বা বলা যায়। আমি শেষ করব সাইফুল আমিন, আপনি যদি একটু বলতেন আমাকে, যে সবাই যদি জানতে চায় যে মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটি বিষয় আমি এটি আলোচনায় আনিনি, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে পিনাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছেন। তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি সেটি গ্রহণ করবেন? এটা পিনাকি এবং খালেদা জিয়া বলতে পারে না। এই মাঝখানে তার কেউ নাই রে ভাই। এর মাঝখানে তো বিএনপিও জানে না যে তারা খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব তারা দিচ্ছে। তারা জানে কিনা? পিনাকি তো তাদের কাছে এই প্রস্তাবটা দেয় না। সে পিনাকি জনগণের কাছে প্রকাশ করছে যে এরকম একটা প্রস্তাব আছে। তো এটা তার এখন খালেদা জিয়া বলতে পারেন, আর পিনাকি সাহেব বলতে পারেন। ওনাদের দুজনের মধ্যে এটা আলোচনা, মানে অন্য আপনার কেউ আমার মনে হয় না। বিবেচনা বিশ্লেষণ কি বলে হবে? হ্যাঁ। শোনো, আমি আবার বলছি, এই সরকারের ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন। এই সরকারের ফাউন্ডেশন কনস্টিটিউশন। এই রাষ্ট্রপতিকে সরানোর কি পদ্ধতি আছে আপনি জানেন কি? আপনি নিশ্চয়ই জানেন এই রাষ্ট্রপতিকে সরানোর একটাই পদ্ধতি, সেগুলো পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা আনা। 1, তিনি স্বইচ্ছায় চলে যাওয়া। 2, তিনি স্বইচ্ছায় গেলেও উনি কিভাবে যাবেন সেটা কিন্তু ধারাবাহিকতা আছে। স্পিকার পরে ডেপুটি স্পিকারের পরে আরো পদ্ধতি আছে যে কে, মানে কিউতে কে থাকবেন। তো সেখানে তো খালেদা জিয়া, ওই কিউতে খালেদা জিয়ার নাম নাই রে ভাই। খালেদা জিয়ার কোন পজিশন তো ওই কিউর মধ্যে নাই। তো খালেদা জিয়া কিভাবে প্রেসিডেন্ট হবে যদি কনস্টিটিউশন মানা হয়? এখন যদি আবার বিপ্লব করেন, সেটা তো ভাই খালেদা জিয়া কেন, পিনাকিও তো বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে। আপনি সে নিজেকে ঘোষণা দিলেই পারতো। কারণ খালেদা জিয়া তো আমি কোনো সম্ভাবনা কনস্টিটিউশনের আওতায় দেখতে পাচ্ছি না। যদি যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে, রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদ্ধতি নাই। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো অভ্যুত্থান করে আবার ওই কনস্টিটিউশনকে বাতিল করে দিতে হয়, বাতিল করে দিয়ে নতুন কাউকে আনতে পারবে। তো কনস্টিটিউশনের আওতায় এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো পথ নাই, উনি নিজে থেকে না গেলে। আর নিজে থেকে গেলে সেই লাইনে তো খালেদা জিয়ার নাম নাই। সো এই যে একটা ড্রিমই, একটা স্বপ্নের মধ্যে দিয়ে, একটা ঘোরের মধ্যে দিয়ে, কি খাইলে এই ধরনের ড্রিম হয় আমি জানি না, তাই না? আপনি মানে কিছু একটা খেতে হবে তো এই ড্রিমটা দেখার জন্য। আপনি যদি আইনগত পন্থাগুলো দেখেন, এখানে খালেদা জিয়ার, আমি তো কোনোভাবে আমি অনেক চেষ্টা করছি বের করা যে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবে অ্যাক্সেসে যে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যে কনস্টিটিউশনাল যে পজিশন গুলো আছে, সে পজিশনের কোনোটাতে তো খালেদা জিয়া নাই। আছেন কি? আছেন হলো এই কনস্টিটিউশনকে হোল্ড করে দিয়ে একটা নতুন চিন্তা করা, সেই নতুন চিন্তার আওতায় খালেদা জিয়াকে বানানো। যেমন এই কিনা যে আপনারা এই যে মিথ্যা দিয়ে কি বলে রেফারেন্স এনে, যেমন আমাদের কনস্টিটিউশনে নাই, একে বৈধ বলছেন, কিন্তু যদি সংসদে এটা পাশ না হয়, এই সরকারের শাসনামল যদি পাশ না হয়, তাহলে এ তো অবৈধ হয়ে যাবে। সো কনস্টিটিউশন মেনে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ খালেদা জিয়া নেই। তো খালেদা জিয়া, আমার ধারণা উনি নিজেও জানেন, উনি এগুলো শুনে হাসেন, এবং হাসি ছাড়া আর অন্য কোনো কিছু না আছে কিনা আমি জানি না।
আমরা হাসাহাসি করতে পারি, কিন্তু ধরেন তারা তো একটা অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করেছে, এটি তো অস্বীকার করা যাবে না, তাই না? আরো হয়তো কনস্টিটিউশন অরাজকতা। কনস্টিটিউশন কনস্টিটিউশন উইথহেল্ড করা অথবা কনস্টিটিউশন বাতিল করা ছাড়া এটা কোনো পথ নাই। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়া কেন? আপনি যিনি প্রস্তাব করছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন, অসুবিধা নেই। জি, বুঝতে পেরেছি। যাই হোক, আজকে শেষ করছি। সাইফুল আমিন এবং প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। এবং দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়, বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় দুপুর 1টায়। সবাই ভালো থাকুন।